তৃণমূল কংগ্রেস হয়তো আর 1-2 মাস এ রাজ্যে ক্ষমতায় আছে, আমি এটুকু বলতে পারি। কারণ আমরা গোটা এনডিএ মিলে 400 পার করার লক্ষ্যে এগোচ্ছি। আমরা আশাবাদী আমরা সেটা করতে পারবো। আমরা কিন্তু স্বচ্ছন্দে 25 থেকে 26 এমনকি ভোটের পার্সেন্টেজ একটু আমাদের পক্ষে যায় তাহলে কিন্তু আমরা 28-30টা আসন পেয়ে যেতে পারি। অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু একটা বিরাট ভূমিকম্প হয়ে যাবে। তারপরে ভেবে দেখুন, রাজনৈতিক ভূমিকম্প মধ্যেই একদম বলা যায় একদম শেষে নির্বাচনের শেষ দফার কাছাকাছি আমরা চলে এসেছি। কিন্তু দাদা, আমরা যেটা দেখলাম যে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রথম 5 দফার যে বাংলায় যে 25টি কেন্দ্রে ভোট হয়েছে সেখানে 19-এর লোকসভা নির্বাচনের চেয়ে ভোটের হার কম। কেন মনে হয় আপনার? মানুষ কি তবে ভোট গ্রহণে অংশগ্রহণ থেকে একদম আগ্রহ হারাচ্ছে? না, এর আগে বাম আমলে ভোটের হার 85-90 এইসব থাকতো। পরবর্তীকালে ভোটের হারটা কমে 80-র এদিক ওদিক চলে আসে। কারণ বাম আমলে ওই 5 থেকে 10% ভোটটা জোর চুরি করতো, ওরা চুরি করতো। ফলে সেই চুরির পরিমাণটা বাম আমলে যাওয়ার পরে কিছুটা কমেছিল, এখন আবার এরা চুরি শুরু করেছিল। কিন্তু এবারে যেটা দেখা যাচ্ছে যে ভোটের হার কম, কারণ পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ এবার কিন্তু ভোট দিতে আসেইনি। ওরা অনেক সময় উৎসাহ নিয়ে ভোট দিতে আসতো, এবারে কেন কে জানে তারা ভোট দিতে আসেনি। 2 হচ্ছে নির্বাচন কমিশন অত্যন্ত কঠোর ব্যবস্থা নিয়েছে। ওই যে গিয়ে বুথে ঢুকে পটাপট ছাপ মেরে দেওয়া, যেটা বিগত নির্বাচনে 2011-তে ঠিকঠাক এলেও তারপরে শুরু করে দিয়েছিল পশ্চিমবঙ্গের শাসক দল একদম তৃণমূলের পরামর্শে, সেইটা এবারে হতে পারছে না। আর সবচেয়ে বড় কথা, মানুষ রুখে দাঁড়াচ্ছে। মানুষ কিন্তু রুখে দাঁড়িয়ে তার অধিকার আদায় করে নিচ্ছে। এটা নর্থ বেঙ্গলেও দেখেছি, এটা মেদিনীপুরেও দেখেছি। ফলে এই সমস্ত কারণে কিন্তু এবার ভোটদানের হার হয়তো অল্প কম, কিন্তু বিরাট মারাত্মক কম কিছু নয়। কারণ অন্যান্য রাজ্যে যেখানে ভোটের হার ধরা যাক 50, 60, 65%, পশ্চিমবাংলায় কিন্তু এখনো সেখানে 70-75%-এর উপরে ভোটের হার। সুতরাং সর্বভারতীয় হিসেবে এটাকে খুব খারাপ বলতে পারি না। দাদা, আমরা দেখলাম মঙ্গলের সন্ধে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে মঙ্গলের সন্ধে শহরের রাজপথে রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত ছিল তার যাত্রা। তো আমরা তারপরেই দেখলাম বুধবার প্রধানমন্ত্রীর সেই যাত্রার অনুকরণেই পাল্টা রোড শো করার সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? যেভাবে মঙ্গলবার মানুষের সুনামি দেখা গেছে সেই থেকে কি চাপে পড়েই পাল্টা রোড শো? কি বলবেন? একটা কথা বলি, সেটা হচ্ছে এই দলটাকে, তৃণমূল কংগ্রেস দলটাকে একেবারে ভয়ঙ্কর আতঙ্ক গ্রাস করে ফেলেছে। আতঙ্ক গ্রাস করে ফেলেছে বলেই এরা কোনো সুনির্দিষ্ট নীতি নিতে পারছে না। বিজেপি যা করছে পেছন পেছন দৌড়চ্ছে। ওরা ভাবছে হয়তো রোড শো করার পর পশ্চিমবাংলায়, উত্তর কলকাতায় মানুষদের মধ্যে যে উন্মাদনা দেখা দিয়েছে, এই রোড শোতে কিছুটা নিজের দিকে টানবেন। কিন্তু একটা বিষয় মনে রাখা ভালো, তাকে নিয়ে জনগণের যে উন্মাদনা ছিল সেই উন্মাদনা এখন আর নেই। তার সেই কারিশমা সেটা শেষ হয়ে গেছে, এটা মনে রাখা ভালো। কোনো রাজনৈতিক দল রাস্তায় হাঁটবে তাতে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু এটা সত্যি যে সেদিন শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত আমি নিজে হেঁটে হেঁটে গিয়েছিলাম। আমি নিজের মতো করে হেঁটে গিয়েছিলাম, কারণ আমি সিমলা স্ট্রিটের কাছাকাছি একটা জায়গায় ছিলাম, কিন্তু শ্যামবাজার থেকে ভিড়টা দেখতে দেখতে গিয়েছিলাম। আমি এইরকম রোড শো খুব একটা দেখিনি কখনো। এত বেশি উন্মাদনা হয়েছিল নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে। সেই আতঙ্ক এদের গ্রাস করছে, হেরে যাবার আতঙ্ক, এবং হেরে গেলে দলটা একেবারে উঠে যাবার আতঙ্ক, রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবার আতঙ্ক। সেই আতঙ্ক থেকেই কখনো হিন্দু ধর্মের যারা অত্যন্ত প্রণম্য কিছু সংগঠন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবা সংঘ, এমনকি ইসকনকে গালিগালাজ চলছে, তাদের কিছু সাধু সন্ন্যাসীদের নাম করে গালিগালাজ হচ্ছে। আবার বিজেপি যা করছে সেই রোড শো ধরে হাঁটার চেষ্টা হচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হবে না। ও যা হবার হয়ে গেছে, এবার ধ্বংসের জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে। দাদা, শেষ মুহূর্তে রাজ্যে এসে কি তবে কলকাতার অঙ্ক কিছুটা ঘুরিয়ে দিলেন প্রধানমন্ত্রী? কি বলবেন? অঙ্কটা ঘোরানোই ছিল, নরেন্দ্র মোদী তাকে এসে শক্তপোক্ত করলেন। তার কারণ গোটা পশ্চিমবাংলা সমেত কলকাতাতেও আমরা দেখেছি এই দলের যা দুর্নীতি, পশ্চিমবঙ্গের শাসক দলের এদের যা হাই হ্যান্ডেডনেস, গোটা সমাজ ব্যবস্থার উপর একদল ক্রিমিনালের এই যে কন্ট্রোল, সর্বত্র তোলাবাসদের আধিপত্য, অর্থাৎ গোটা সমাজটাকে একদল ক্রিমিনালের হাতে ছেড়ে দেওয়া, আর সর্বত্র দুর্নীতির এক প্রতিগন্ধযুক্ত ব্যবস্থা। মানুষ কিন্তু এবার তার বিরুদ্ধে যাচ্ছে। ইউজুয়ালি কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলের লোকেরা একটু মানে স্থিতাবস্থার পক্ষপাতী, এটা ঠিক অদ্ভুত একটা উল্টো ব্যাপার। আমরা দেখেছি যে শহর থেকেই বদল আসে, পশ্চিমবাংলায় আবার শহররা স্থিতাবস্থা চায়। এই অন্তত তৃণমূলের আমরা দেখেছি।
দেখেছি গ্রাম অনেক বেশি বদল চাইছে, অনেক বেশি সাহস দেখাচ্ছে, কিন্তু কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে মানুষজন আর চুপ করে বসে থাকতে রাজি নয়। এবারে তারা বেরোতে চাইছে এবং এই শাসক দলের একেবারে শেষ দেখতে চাইছে। দাদা আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আর 42 বলছেন না, তিনি তার টার্গেট নামিয়ে এনেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 2000, আমি কোট আনকোট বলছি, 2019 সালের ভোটে 22 ছিল, যদি খুব খারাপ হয়, যদি পৃথিবী রসাতলে যায় তাহলেও 23 হয়। এখনো পর্যন্ত 9টি আসনে ভোট বাকি আছে, 33টি আসনে ভোট হয়ে গিয়েছে, এর মধ্যে তৃণমূল 23 পার করে দিয়েছে। এটা কিসের ইঙ্গিত বলে মনে হয়? না, আমার তো মনে হচ্ছিল বিরোধীদের একটাও আসন দেবে না, নিজেরা 42টাই নিয়ে নেবে। তা বিরোধীদের 10টা আসন দিয়ে দিল, তো অদ্ভুত ব্যাপার। এখান থেকে বোঝা যাচ্ছে যে বাস্তবটা আস্তে আস্তে মেনে নিচ্ছে। মানে ওই যে তেতো বড়িটা গিলতে কষ্ট হয়, তো এটা গিলতে কষ্ট হচ্ছে, আস্তে আস্তে গিলবে। আমি পরিষ্কার বলেছি, এতদিন যা ভোট হয়েছে 2-4টে আসন বাদে কোথাও তৃণমূল কংগ্রেস কোনো সুবিধা করতে পারেনি। অধিকাংশ আসন ওদের বিরুদ্ধে চলে গেছে, কারণ মানুষ ওদের বিরুদ্ধে চলে গেছে। মানুষ বলছে আর দরকার নেই, একে তাড়াও, আর একে সহ্য করা যাচ্ছে না। ঠিক 2009, 10, 11 সালে যেরকম লোকে সিপিএম সম্পর্কে বলতো আগে এই দলটাকে তাড়াও তারপর দেখা যাবে, এখন তৃণমূল সম্পর্কে মানুষের একই মত, আগে এটাকে তাড়াও তারপর বোঝা যাবে। ফলে এখন বাস্তবটা আস্তে আস্তে বুঝতে শিখছে এবং 4 তারিখে পুরোটা বুঝতে শিখবে, যখন ভারতীয় জনতা পার্টি 25 থেকে 28টা বা 30টার কাছাকাছি বা তার বেশি আসন পাবে এবং তৃণমূল কংগ্রেস হয়তো এমন হতে পারে 9-10টা, এমনকি 10-এর নিচে সিঙ্গেল ডিজিটও হতে পারে, এবং তারপর দলটা চোখের সামনে ভেঙে গুঁড়িয়ে টুকরো টুকরো হয়ে যাবে। তখন কিন্তু আসল ব্যাপারটা বুঝতে পারবে। তার আগে এখন এইগুলো চলছে। এখন আমার মনে হয় সত্য মেনে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, খুব দ্রুত সত্যকে মেনে নেবে। প্রধানমন্ত্রীর কথায় বাংলায় তৃণমূল অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে, এমতো অবস্থায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা জানিয়ে দিলেন 7ম দফার ভোট বাদ দিয়ে তৃণমূলের 23টি আসনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। না, আমি বলে দিলাম তো, মানুষের সামনে আত্মবিশ্বাস দেখাতে হয়। যেখানে গোটা ভারতবর্ষের মানুষ জানে যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এবং বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় আসছে, সেখানে উনি বলে চলেছেন 195 থেকে 200। শূন্য যে বলেননি আমাদের কপাল ভালো, আমাদের 200টা আসন দিয়েছেন। আমাদের 200টা আসন দিয়েছেন মানে ওটাকে ডবল ধরতে হবে, আমরা 400 আসন পেতে চলেছি। উনি তো বুঝেই বলেছেন এগুলো। আসলে আর কিচ্ছু নয়, ওই যে তাদের ক্যাডারদের, মানে ওদের সিপিএম তৃণমূলে আবার ক্যাডার করতে গেলে ওই কিছু সমর্থক রয়েছে আর কি, তাদের যে সমর্থনের ভিত্তিটা তো বড্ড দুর্বল, সেইটাকে কোনো ক্রমে একটু শক্তপোক্ত করার চেষ্টা হচ্ছে, রুখে দেওয়ার চেষ্টা হচ্ছে, যাতে লোকজন ছেড়ে না পালায়। আসলে পালানোর পরিকল্পনা করেছে মানুষ। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় পরিযায়ী শ্রমিকরা ফিরছে না, ভোট দিচ্ছে না। সংখ্যালঘু এলাকায় ভোটের হার 5 থেকে 10% কমে গেছে। এদের একেবারে কপালে ভাঁজ শুধু বাড়েনি, আতঙ্কে একেবারে গায়ে জ্বর এসে গেছে। এরা ভয় পাচ্ছে, ভয় থেকেই এই কাজগুলো করছে, কিন্তু কিছুতেই কিছু হওয়ার নয়। নিয়তিকে ন বাধ্যতে, বাঁচার কোনো জায়গা নেই, নিয়তি এদের টেনে নিয়ে যাচ্ছে ধ্বংসের পথে। বেহালার সভা থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলছেন যে এবার আর কেন্দ্রে ক্ষমতায় আসছে না বিজেপি, নরেন্দ্র মোদীকে হয়তো আর 7-8 দিন বলতে পারবো প্রধানমন্ত্রী। কি বলবেন? এখন তৃণমূল কংগ্রেস হয়তো আর 1-2 মাস এ রাজ্যে ক্ষমতায় আছে, আমি এটুকু বলতে পারি, কারণ এর পরে ভোটের যা রেজাল্ট হবে, তারপরে যা অবস্থা এরা করেছে পশ্চিম বাংলার, দুর্নীতি যে জায়গায় গেছে, মাননীয় প্রধানমন্ত্রী বলে রেখেছেন যে একদিন যা ঘটেছে সেটা তো ট্রেলার মাত্র, পিকচার আভি বাকি হয়, এখনো অ্যাকশন নেওয়া তো শুরু হয়নি, হবে। তখন দলটা টিকবে তো? নরেন্দ্র মোদীকে নিয়ে ওটা ভাবার দরকার নেই, নিজেকে নিয়ে ভাবুন, সবচেয়ে ভালো কথা। আমরা ছোটবেলায় টিচাররা বলতেন, আমরা যখন অন্য বন্ধুদের সঙ্গে কথা বলতাম, অয়েলি ওর কোনো মেশিন, নিজের চরকায় তেল দিলে সবচেয়ে ভালো হয়, নিজের চরকাতে এবার তেল দিক, কারণ সেই চরকা ভেঙে একবারে গুড়িয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। দাদা আমরা প্রধানমন্ত্রীকে বলতে শুনলাম যে এই লোকসভা নির্বাচনের পরেই রাজনৈতিক ভূমিকম্প উঠবে, ঠিক কিরকম রাজনৈতিক ভূমিকম্পের ইঙ্গিত দিলেন তিনি? এখন মাননীয় প্রধানমন্ত্রী সব কথার ব্যাখ্যা তো আমি দিতে পারবো না বা দেবো না, সেটা ঠিক হবে না, কিন্তু কতগুলো কথা বলি। সেটা হচ্ছে গোটা ভারতবর্ষে এক ধরনের রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে আমরা এগোচ্ছি। রাজনৈতিক পরিবর্তনটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা এখানে চলছিল, যারা সরকার চালাতো তারা দুর্নীতি করত। আমাদের লক্ষ্য দুর্নীতি মুক্ত ভারত, যেখানে দুর্নীতি থাকবে না, লোকে রাজনৈতিক নেতাদের দেখে চোর বলবে না, এরকম একটা ভারতবর্ষ। বিগত 10 বছরে ভারতীয় জনতা পার্টির দিকে আঙুল তুলে কেউ বলতে পারেনি যে তারা কেন্দ্রে দুর্নীতি করেছে বা কোথাও দুর্নীতির আশ্রয় নিয়ে বাঁচার চেষ্টা করেছে, কেউ করেনি। ফলে দুর্নীতি মুক্ত রাষ্ট্র ব্যবস্থার পথে আমরা এগোবো, এটা গেল প্রথম।
দ্বিতীয় যেটা, আমি আমার অ্যাসেসমেন্ট থেকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন সেটা আমি পুরোটা বলতে পারবো না, আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট এটা। দ্বিতীয়ত, এক শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা, একটা শক্তিশালী ভারত, যে ভারতকে সবাই সমীহ করবে। তৃতীয়ত, সেলফ সাফিসিয়েন্ট ভারত, আত্মনির্ভর ভারত, যেখানে ভারতবর্ষ হবে গোটা বিশ্বের একটা ম্যানুফ্যাকচারিং হাব, এমন একটা ভারত যেখানে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের প্রত্যেককে জেলে যেতে হবে এবং সেই প্রক্রিয়া শুরু হবেই। মাননীয় প্রধানমন্ত্রীর কথা উদ্ধৃতি করে বলি, আজ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে যা লড়াই হয়েছে এটা তো শুরুয়াত মাত্র, আসল লড়াই এখনো বাকি আছে। আপনি এগুলোকেই ধরে নিন না, এগুলোই যদি ঘটে যায় তাহলে কি ভূমিকম্প হবে, কত রিক্টার স্কেলে, ভেবে নিন, যা হবার তাই। দাদা, আপনার মতে কে কটা আসন পেতে পারে? 400 কি পার করতে পারবে বিজেপি? বাংলায় কি 35 পার করতে পারবে বিজেপি? দেখুন, আমাদের 370 টার্গেট করে আমরা এগোচ্ছি, আমরা নিশ্চিত আমরা সেই সাফল্য অর্জন করতে পারবো, অস্বীকার করার উপায় নেই। আমরা গোটা এনডিএ মিলে 400 পার করার লক্ষ্যে এগোচ্ছি, আমরা আশাবাদী আমরা সেটা করতে পারবো। নির্বাচন তো ভবিষ্যতের প্রশ্ন, নির্বাচনে কি হবে সে তো ভবিষ্যৎ বলবে, কিন্তু একটা অ্যাসেসমেন্ট তো আছে, সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী একাধিক জনমত সমীক্ষক গোষ্ঠী বা যারা রাজনীতি চর্চা করেন তাদের ভাবনা অনুযায়ী ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে ক্ষমতায় আসতে চলেছে, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। আর একটা কথা বলি যে একাধিক জায়গায় আমাদের আসন বাড়বে, উড়িষ্যায় আমাদের আসন বাড়বে, তামিলনাড়ুতে আমরা নিজের থেকে কিছু আসন পাবো, কেরালায় আমরা নিজের থেকে কিছু আসন পাবো, বিজেপি আসন পাবে, তেলেঙ্গানায় আগের চেয়ে অনেক বেশি আসন পাবো, উত্তরপ্রদেশে আমাদের আসন বাড়বে। ফলে দু একটা জায়গায় প্রকৃতি স্বাভাবিক নিয়মে যদি আমাদের আসন কিছু কমেও যায়, এটা দিয়ে সেটা সাপ্লিমেন্ট করতে পারবো। সবচেয়ে বড় কথা, উত্তর পূর্বাঞ্চলে আমরা আসন বাড়াতে পারবো। আর সবচেয়ে শেষে আমার রাজ্য পশ্চিমবাংলায় বিজেপি বিপুল আসন বাড়ানোর জায়গায় দাঁড়িয়ে আছে। সুতরাং আমরা মনে করি ভারতবর্ষে এক নতুন বিজেপি আসতে চলেছে, অবশ্যই সেই পুরনো বিজেপি দল, কিন্তু নতুন শক্তি নিয়ে একটা নতুন ভারতবর্ষ গড়ার তাগিদ নিয়ে বিজেপি আসছে। দাদা, আমরা জানি আপনি দীর্ঘদিনের প্রখা রাজনীতিবিদ, তো সেইখানে আপনার অ্যাসেসমেন্ট অনুযায়ী তুমি স্পেসিফিক যদি নাম্বারটা জিজ্ঞেস করি একটু বলুন। দেখুন, স্পেসিফিক নাম্বার বলাটা খুব কঠিন, আমি কতগুলো আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী কথা বলি। সেটা হচ্ছে ভোট হয়ে যাক, তারপরে আমি পুরোটা বলতে পারবো। কিন্তু এখন যেটা বলি, আপনাকে কতগুলো বিষয় ভিত্তি নিয়ে কথা বলতে হবে, যে কোন দলের কত পার্সেন্ট ভোট জনমত সমীক্ষা অনুযায়ী। আমি নিজে জনমত সমীক্ষা করিনি, আমি দীর্ঘদিন রাজনীতি চর্চা করেছি, একজন অধ্যাপক হিসেবে, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে বহুদিন, 15 বছরের বেশি আমি রাজনীতি এবং ভোট চর্চা করেছি। সেই জ্ঞান থেকে আমি কতগুলো কথা বলি। প্রথমে আপনাকে বুঝে নিতে হবে যে পশ্চিম বাংলায় কটা ঠিক ভোটের পার্সেন্টেজ কোন দলের কেমন। দেখুন, পশ্চিম বাংলায় যদি বিগত লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ভোটের পার্সেন্টেজ বলেন, অনেকেই বলে লোকসভা বিধানসভা আলাদা। পশ্চিমবাংলার রাজনীতিতে সব নির্বাচনকে একদম আলাদা করা যায় না, প্রায় সবকটা নির্বাচন একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে। 2019 সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে আমরা ভোট পেয়েছিলাম 40% একটু বেশি। তৃণমূল কংগ্রেস আমাদের চেয়ে সামান্য বেশি ভোট পেয়েছিল। আর বিধানসভা নির্বাচনে আমাদের ভোট কিন্তু কমে গেল, আমাদের ভোট 2% মাত্র কমলো, 38%-এর একটু বেশি, মানে 39%-এর মতো। আর তৃণমূল কংগ্রেস প্রায় 5-6% বাড়িয়ে 48%-এ পৌঁছে গেল। এই হচ্ছে ভোটের হার। এখন এই নির্বাচন শুরু হওয়ার আগে পর্যন্ত যে জনমত সমীক্ষাগুলো ঘটেছে, আমি একের পর এক বলে দিতে পারি আপনাকে, অত সময় নেই, আমি একটা অ্যাভারেজ বলছি আপনাকে। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু 48 থেকে কমতে কমতে 42 বা তার নিচে নেমে এসছে। আমার ধারণা যেভাবে ডাউনওয়ার্ড স্লোপ হচ্ছে তাতে কিন্তু এখন 40-এর নিচে তৃণমূল কংগ্রেস নেমে এসেছে। আর ভারতীয় জনতা পার্টি নির্বাচনের ঠিক আগে একাধিক জনমত সমীক্ষক গোষ্ঠী বলছিল আমরা 42 থেকে 42.5, কেউ বলছে 44, আর একটি সংস্থা ফেডারেল বলে কেরালার একটি সংস্থা, তারা দেখাচ্ছে আমরা 48% পাবো। আমি যদি অ্যাভারেজটা ধরে নিই, অ্যাভারেজ আমরা কিন্তু এখন 43 থেকে 44% ভোটের কাছে আছি। পরের যে ভোটের এই চরিত্রটা কি, তৃণমূল কংগ্রেস কিন্তু বিশেষ সম্প্রদায় ভিত্তিক ভোট, ওরা একটা পার্টিকুলার কমিউনিটিকে ধরে নেয়, তাদের 90% ভোট নেবে, সেখানে এবারে সাংঘাতিক রোশান ঘটেছে।
তৃণমূল কংগ্রেস যেটা চায় 500 টাকা 1000 টাকা দিয়ে ভোট পাওয়া, সেইটা কিন্তু লিমিটেড ভোট, যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি একটা আগামীর স্বপ্ন দেখিয়ে, একটা নতুন ভাবনা নিয়ে, একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা গঠনের এবং নতুন পশ্চিমবাংলা গঠন নিয়ে তারা কিন্তু লড়াইটা করছে। ফলে এর যে মানুষের কাছে আবেদন, অ্যাপিল, এটা কিন্তু অনেক বেশি। ফলে আমি যদি ভোটের পার্সেন্টেজ ধরি, আমরা যদি একেবারে কম করেও 44%-এর এদিক ওদিক পাই, আর তৃণমূল কংগ্রেস যদি তার নিচে নেমে আসে, আমরা কিন্তু স্বচ্ছন্দে 25 থেকে 26, এমনকি ভোটের পার্সেন্টেজ একটু আমাদের পক্ষে যায়, তাহলে কিন্তু আমরা 28-30টা আসন পেয়ে যেতে পারি। তাই আমি অন্তত একজন বিশ্লেষক, এখানে ছেড়ে দিন আমি বিজেপির একজন কর্মী, একদম আমার কথা ভুলে যান, একজন রাজনীতির বিশ্লেষক হিসেবে বলি যে সবকিছু ঠিকঠাক চললে 25 থেকে 26-এর নিচে নামার কোনো কারণ নেই। এমনকি আমি আগে বারবার একই কথা বলছি, অনেকে বলছে রেখে দিচ্ছি, এটা কিন্তু আমি কিন্তু তাদের বলছি, আমি কোনো জনমত সমীক্ষা করিনি। বিভিন্ন জনমত সমীক্ষক গোষ্ঠীর যে মত, সেগুলো নিয়ে আমার ব্যক্তিগত ভাবনা অনুযায়ী সেগুলোকে আমি ব্যাখ্যা করেছি। ফলে 25-26টার নিচে নামার কোনো কারণ নেই। এমনকি যদি ভোটের সুইং একটু আমাদের পক্ষে চলে যায়, 1 থেকে 2% সুইং হয়, আমরা কিন্তু 28 থেকে 30টা আসন পেয়ে যেতে পারি। অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু একটা বিরাট ভূমিকম্প হয়ে যাবে। তারপরে ভেবে দেখুন, রাজনৈতিক ভূমিকম্প। শেষ প্রশ্ন আপনাকে, বিজেপিকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাকে এবং অভিষেককে অ্যারেস্ট করবে বলছে, তো করো না, কত কারাগার আছে দেখো অ্যারেস্ট করে। পাশাপাশি সাংসদ হিসেবে নিজের ভাইপোকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ওর থেকে ভালো কেউ লোকসভা দেখতে পারে না, কি বলবেন? এখন কেন ডায়মন্ড হারবারে বিরোধীরা দাঁড়াতে পারে না, কেন বিরোধীদের পোস্টার ছাঁটাতে গেলে মেরে হসপিটাল ধরানো হয়, কেন পতাকা টাঙাতে গেলে লোককে পেটানো হয়, তাতে কোন সাফল্য বিরোধীদের পেটাতে শেখায়, সেগুলো ওরাই বলতে পারবে। তৃণমূল কংগ্রেসকে ব্যাখ্যা করা আমার কম্য নয়। আর কে তার ভাইপোকে বা ভাইজিকে সার্টিফিকেট দেবে সে নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই। বরং অন্য একটা কথা নিয়ে আমি এটা কথা বলি, একটু বললে একটু আগে, যে জেল যাবার। এখন জেল কথাটা আসছে কেন? আমরা তো বলেছি যে দুর্নীতি করবে তাকে জেলে যেতে হবে। কেউ দুর্নীতি করলে জেলে যাবে, রাম শাম যদু মধু অমুক তুসুক একে জেলে পাঠানো হবে এরকম তো বলা হচ্ছে না। যে দুর্নীতি করবে তাকে জেলে যেতে হবে, এটাই হচ্ছে নিয়ম, এটাই আইনের চোখে আছে। এতদিন আসলে যারা আইন প্রয়োগ করতো, সেই কংগ্রেস বা ইউপিএ আমলে অন্যান্য দলগুলো, তারা নিজেরাই অসৎ, তারা নিজেরাই চুরি করতো, তাই তারা এটাকে প্রয়োগ করেনি। বিজেপির হিম্মত আছে, নরেন্দ্র মোদীর কবজির জোর আছে, তিনি নিজে চুরি করেন না, তিনি চুরি আটকেছেন, তাই তিনি লড়াইটা করতে পারছেন। তাই লড়াই আছে, লড়াই চলবে, এবং যারা অন্যায় করেছে তাকে জেলে যেতে হবে। কেউ যদি আগাম ভেবে নেয়, সেই উত্তর সে দিতে পারে, সে ভয় পাচ্ছে কেন? যে চুরি করেনি তার তো ভয় পাওয়ার কথা নয়।